আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ওকে, সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি। আর ভাইয়ের একটু জানাই সব কিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমার একটু জানাই। ওকে, জিএসটি কামব্যাক কোর্স, ওকে, লিংক দিয়ে দেওয়া হয়েছে। ওকে, বাকিরা একটু আমরা সবাই জয়েন করে ফেলি। কষ্ট একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে দিই, একটু কষ্ট করে মেনশন করে দিই। ক্লাসটা একটু যদি পারি কষ্ট করে একটু শেয়ার করে দিই, একটু মেনশন করে দিই, একটু শেয়ার করে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু আমরা জয়েন করে ফেলি দ্রুত, একটু মেনশন করে দিই বাকিরা। আমি একটু ঠিক করে নিই, ফ্রেমটা একটু ঠিক করে নিই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এখনো আমরা অনেকে জয়েন করে, বাকিরা একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত চলে আসেন, একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, সবাইকে একটু নিয়ে আসেন দ্রুত, একটু সবাইকে নিয়ে আসেন ভাইয়া। 5টা মিনিট সময় দিব যাতে বাকিরা জয়েন করতে পারে, দেন আমি শুরু করে দিব। আমাদের আর কোনো কথা নাই, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমরা গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, দেখব আমরা কতটুকু পারি কি পারি না, আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। একটু আমরা সবাই মেনশন করে দিই, একটু মেনশন করে দিই। অনেকে আমরা জয়েন করি প্রত্যেকদিন, মোটামুটি আমাদের প্রথম ক্লাস আমরা অনেকে জয়েন করছি, আজকে দ্বিতীয় ক্লাস আজকে আমরা ইনশাল্লাহ অনেকে জয়েন করব। সবাই একটু ভাইয়ের সাহায্য করবেন, সবাই একটু মেনশন করে দেন, সবাই একটু মেনশন করে দেন, সবাই একটু মেনশন করে দেন। রাবিতে 436তম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা ওয়ালাইকুম আসসালাম, একটু মেনশন করে দিই, একটু মেনশন করে দিই। আপনারা একটু সবাই একটু দ্রুত মেনশন করে দিই, একটু সবাই দ্রুত মেনশন করে দিই। দেন ভাইয়া শুরু করে দিব, দেন ভাইয়া শুরু করে দিব। কয়টা বাজে, কয় মিনিট হয়েছে? 2 মিনিট হয়েছে, আর 2 মিনিট, আর 2টা মিনিট। ওয়ালাইকুম আসসালাম, আর 2টা মিনিট, একটু মেনশন করে দেন। ক্লাসটা একটু শেয়ার করে দেন, একটু মেনশন করে দেন, দেন আমি শুরু করে দিব। গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন রাখছি, ঝামেলা লাগবে, ভুল হবে শিখবো, ভুল হবে শিখবো। ওকে, 2 মিনিট সময় দিলাম, 2টা মিনিট সময় দিচ্ছি ভাইয়ার জন্য। কষ্ট করে একটু মেনশন করে নিয়ে আসেন, একটু সবাই মেনশন করে দেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু মেনশন করি, একটু সবাই দ্রুত মেনশন করে নিয়ে আসি, একটু একটু একটু। সো ওকে, আপাতত 39 জন, আরো অনেকেই আসবে, আরো অনেকেই আসবে, আরো অনেকেই আসবে। একটু আমরা একটু সবাই নিয়ে আসি, একটু সবাইকে মেনশন করে নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা আপাতত যারা আসছে সবাই রেডি কিনা আমার একটু জানান তো ভাইয়া। যারা আসছে আপাতত, যারা আসছে আমরা শুরু করে দিচ্ছি, বাকিরা আসবে না আসলো নাই। আমরা যারা আসছে সবাই রেডি কিনা আমার একটু জানান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম আমরা হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করব, এরপর আমরা লাস্টের দিকে আমরা ম্যানেজমেন্ট দেখবো। প্রথম আমরা হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করব, হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেন আমরা ম্যানেজমেন্টের দিকে চলে যাব। সো সবাই ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই রেডি কিনা আমার একটু জানান যে ভাইয়া সবাই রেডি কিনা। 25টা প্রশ্ন ভাইয়া, 25টা প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট 20 প্লাস তো পাইতে হবে, 20 প্লাস তো পাইতেই হবে। সো 20 প্লাস পাওয়ার চেষ্টা করবেন, বুঝে শুনে অ্যান্সার করার চেষ্টা করবেন। যথেষ্ট পরিমাণ করা যাবে, বাস খাওয়া যাবে না, বাস খাওয়া যাবে না, ভুল করা যাবে না, চোখের সমস্যা এটাও বুঝতে দেওয়া যাবে না যে ভাই প্রশ্ন খেয়াল করি না, এই সমস্যা সেই সমস্যা, এরকম যাতে কোনো সমস্যা না হয়, এরকম যাতে কোনো সমস্যা না হয়। তাহলে বিসমিল্লাহ করে আমরা শুরু করে দিচ্ছি। আমরা 1 নাম্বার প্রশ্ন দিয়ে আমাদের ক্লাস নাম্বার 2 শুরু করে দিচ্ছি। ওকে, বিসমিল্লাহ।
এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন আশা করি পুরোটা দেখা যাচ্ছে, আশা করি এক নাম্বার প্রশ্ন পুরোটা দেখা যাচ্ছে। ওকে রেডি ভাইয়া, রেডি ভাইয়া, দাঁড়ান। এক নাম্বার প্রশ্ন আশা করি পুরোটা দেখা যাচ্ছে। বল আমার এটা এত লেটে চলে কেন? এক নাম্বার প্রশ্ন, ওকে দেখা যাচ্ছে। এক নাম্বার প্রশ্ন শুরু করেন। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন বলছে রূপান্তর ব্যয় কত টাকা। এক নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করেন। রূপান্তর ব্যয় কত টাকা? এক নাম্বার প্রশ্ন, রূপান্তর ব্যয় কত টাকা? রূপান্তর ব্যয় কত টাকা? সুন্দর একটা প্রশ্ন। উৎপাদন ব্যয় প্রত্যেক বছর প্রশ্ন হয়, উৎপাদন ব্যয় প্রত্যেক বছর প্রশ্ন হয়। বলছে একটি বাটা শু কোম্পানির এত সালে কাঁচামাল ব্যবহার করে উক্ত সালে ৮০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, ২০,০০০ টাকার পরোক্ষ মজুরি বাবদ পরিশোধ করছে। কোম্পানি কারখানা পূর্বে ৫০,০০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত টাকা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এক নাম্বার প্রশ্ন শুরু করেন বিসমিল্লাহ করে। রূপান্তর ব্যয় কত টাকা? রূপান্তর ব্যয় কত টাকা? রূপান্তর ব্যয় কত টাকা? রূপান্তর ব্যয় কত টাকা? তাহলে এখন রূপান্তর ব্যয় সূত্র কি ভাইয়া? রূপান্তর ব্যয় আমরা সবাই ভালো করে জানি যে ভাইয়া রূপান্তর ব্যয় মানে কি? ভাইয়া রূপান্তর ব্যয় মানে হচ্ছে ভাইয়া প্রত্যক্ষ সকল খরচ, প্রত্যক্ষ যোগ পরোক্ষ সকল খরচের যোগফল, প্রত্যক্ষ যোগ পরোক্ষ সকল খরচের যোগফলকে কি বলা হয়? রূপান্তর ব্যয় বলা হয় না ভাইয়া। প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে শুধুমাত্র ভাইয়া কাঁচামাল ব্যয় বাদ যাবে। কি বাদ যাবে ভাইয়া? কাঁচামাল ব্যয় বাদ যাবে। এটা বাদে বাকি যে প্রত্যক্ষগুলো আছে আর বাকি যে পরোক্ষগুলো, এগুলোর যোগফলকে আমাদেরকে কি বলা হয় ভাইয়া? রূপান্তর ব্যয় বলা হয়। ওকে ভাইয়া, ওকে। একজন বলছে সি নাম্বারটা, সি নাম্বার মানে ৮০,০০০ টাকা, আর একজনে বলছে ১,৩০,০০০ টাকা। ওকে, অ্যান্সারের মধ্যে কোনো মিল পাচ্ছি না। ওকে, খ নাম্বারটা ১,৩০,০০০ টাকা, বি নাম্বার ১,৩০,০০০ টাকা। বাকিরা 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 দ্রুত অ্যান্সার করব, সবাই দ্রুত অ্যান্সার করব। কত নাম্বারটা হবে? কত হবে ভাইয়া? রূপান্তর ব্যয় কত টাকা? রূপান্তর ব্যয় কত টাকা? বি নাম্বার, বি নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। এক নাম্বার প্রশ্ন, রূপান্তর ব্যয় কত টাকা? ডি নাম্বারটা ১,৫০,০০০ টাকা পাইছি। তার মানে আমরা ৩টে অ্যান্সার পাইছি আলহামদুলিল্লাহ, আর একটা বাকি আছে। এ নাম্বারটা আমরা কেউ একজন অ্যান্সার করে ফেলি, এ নাম্বারটা কেউ একজন বলে ফেলি যে ভাই অ্যান্সার হবে ২০,০০০ টাকা। আমরা খ নাম্বারটা পাইছি, আমরা গ নাম্বারটা পাইছি, আমরা ঘ নাম্বারটাও পাইছি, আমরা ঘ নাম্বারটাও পাইছি। অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। ওকে, মোটামুটি অনেকে বলছে বি নাম্বার। এখন দেখা যাক তাহলে রূপান্তর ব্যয় কত টাকা। কি বলছে ভাইয়া? রূপান্তর ব্যয় কত টাকা। এখন ভাইয়া রূপান্তর ব্যয় সূত্র কি ভাইয়া? প্রত্যক্ষর মধ্যে কাঁচামাল বাদ দিয়ে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ পরোক্ষ খরচগুলোর যোগফলকে কি বলা হয়? রূপান্তর ব্যয় বলা হয়। এখন প্রত্যক্ষের মধ্যে কি আছে ভাইয়া? ভাই প্রত্যক্ষের মধ্যে দেয়া আছে কাঁচা কি দেয়া আছে? প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি দিয়েছে ভাই ৮০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি দিয়েছে ৮০,০০০ টাকা। এখন আরেকটা হচ্ছে পরোক্ষ সকল খরচের যোগফল। এখন পরোক্ষ সকল খরচের যোগফলকে বলা হয় কারখানা ও পরিব্যয়। পরোক্ষ সকল খরচের যোগফলকে বলা হয় কারখানা ও পরিব্যয়। সেজন্য আমরা ৫০,০০০ টাকা যোগ করে দিব। এই ২০,০০০ টাকা আমরা যোগ করব না। কেন যোগ করব না? কারণ এই ৫০,০০০ টাকার মধ্যে ভাইয়া ২০,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এই ৫০,০০০ টাকার মধ্যে ২০,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। যারা ডি নাম্বারটা বলছে আপনারা ২০,০০০ টাকা যোগ করছেন। ২০,০০০ টাকা পরোক্ষ মজুরি, ঠিক আছে, পরোক্ষ মজুরি রূপান্তর ব্যয়ের অংশ। কিন্তু আপনারা বলেছে কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয় মানে ভাইয়া আমার পরোক্ষ মজুরি এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। সো নতুন করে এটা আমাদের যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ১,৩০,০০০ টাকা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। যারা বি নাম্বার বলছে তাদের ঠিক আছে, যারা পারি না তাদের ভুল। ২ নাম্বার প্রশ্ন, অতিরিক্ত কম মূল্যমানের সম্পত্তিকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বিবেচনা করা হয় কোন কারণে? মানে ফুলদানি, ক্যালকুলেটর, স্টাপলার যা কিছু আছে তাদেরকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বিবেচনা করা হয় কোন কারণে? কোন কারণে? কোন কারণে? অর্থাৎ কোন নীতিমালার কারণে? কোন নীতিমালার কারণে আমাদেরকে অতি কম মূল্যমানের সম্পত্তিকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বিবেচনা করা হয়? কিন্তু যেটা আমাকে দীর্ঘমেয়াদী সুবিধা দিবে, যেটা আমাকে দীর্ঘমেয়াদী সুবিধা দিবে কিন্তু এটার মূল্য কম, এটার মূল্য কম, তাকে আমি মুনাফা জাতীয় ব্যয় বলবো। এখন কোন নীতিমালা? রক্ষণশীল নীতিমালা, বস্তুনিষ্ঠতা নীতিমালা, সময়কাল নাকি দ্বৈত সত্তা? অ্যান্সার কি হবে? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। অনেকে বলছে বি নাম্বারটা বস্তুনিষ্ঠ নীতিমালা, বস্তুনিষ্ঠতার নীতিমালা। ওকে, দেখা যাক তাহলে ভাই ২ এর অ্যান্সার কত হবে ভাইয়া? ভাইয়া ২ এর অ্যান্সার কত হবে? ২ এর অ্যান্সার হবে ভাইয়া বস্তুনিষ্ঠতা নীতিমালা। বস্তুনিষ্ঠতা নীতিমালা মানে আমরা কি করি? আমরা ভাইয়া কম গুরুত্ব প্রদান করি। কি করি ভাইয়া? কম গুরুত্ব প্রদান করি, কম গুরুত্ব প্রদান করি। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে ভাইয়া সঞ্চিতি সরাসরি পদ্ধতিতে কুঋণ সঞ্চিতি ধার্য করা হয় কোন নীতিমালা? বস্তুনিষ্ঠতা নীতিমালা। কারণ আমরা সঞ্চিতি ধার্যকে কম গুরুত্বপূর্ণ মনে করি। ওকে, এটা অ্যান্সার হবে বি নাম্বারটা। ডান। এবার ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন আপনাকে বলছে মুনাফার পরিমাণ কত টাকা? একতরফা দাখিলা পদ্ধতি থেকে সহজ একটা ম্যাথ জিজ্ঞেস করছে। মুনাফার পরিমাণ কত টাকা? তাহলে দেয়া আছে প্রারম্ভিক মূলধন, দেয়া আছে মাঝামাঝি অতিরিক্ত বিনিয়োগ, মালিকের উত্তোলন এবং বছরের শেষের কি দিছে? সমাপনী মূলধন দিয়েছে। আপনারা বলছেন মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা? তাহলে সহজ প্রশ্ন, অ্যান্সার করে ফেলেন। মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা?
তাহলে একতরফা আমাদের একটা চার্ট আছে, চার্ট অনুযায়ী মান বসালে যেটা পার্থক্য সেটাই মুনাফা। এখানে আছে কত ভাই, এখানে আছে ভাই 7 লাখ টাকা, 7 লাখ বসাবো, এখানে কত 7 লাখ টাকা ভাই, উত্তোলন আছে কত 50,000 টাকা, তার মানে 7,50,000 টাকা পাইলাম। এরপর এখানে পারমিট মূলধন আছে ভাই 2 লাখ টাকা, 2 লাখ টাকা বসাবো, অতিরিক্ত মূলধন দিয়ে আছে 3 লাখ টাকা, শেষ অ্যান্সার করা শেষ, অ্যান্সার চলে আসে 3 লাখ 5 লাখ কত 2,50,000 টাকা, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে এ নাম্বারটা, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে এ নাম্বারটা, অ্যান্সার কত এ নাম্বারটা। এই যে পার্থক্য, পার্থক্য কি বলা হয়, পার্থক্যকে বলা হয় হচ্ছে মুনাফা, আর এই পাশের যে পার্থক্য হবে এটাকে বলা হয় হচ্ছে ক্ষতি, এটাকে বলা হয় হচ্ছে ক্ষতি। আমাদেরকে বলছে মুনাফা কত টাকা, মুনাফা বলছে বিধায় আমরা সরাসরি বুঝে গেছি যে এই পার্থক্যই হবে মুনাফা। অনেক সময় বলে লাভ ক্ষতি কত টাকা, লাভ হইতে পারে ক্ষতি হইতে পারে, কিন্তু পরীক্ষার হলে আমরা ভুল করে ফেলি, কনফিউজড হয়ে যাই, এই পাশে লাভ বসে নাকি এ পাশে লাভ বসে, এ পাশে ক্ষতি নাকি এ পাশে ক্ষতি। সো মাথায় রাখতে হবে প্রারম্ভিকের সাথে লাভ বসে, সমাপনীর সাথে ক্ষতি বসে, শেষ, প্রারম্ভিকের সাথে লাভ বসে, সমাপনীর সাথে ক্ষতি বসে। ওকে, অ্যান্সার হবে এই নাম্বারটা। 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। আপনার কি বলছে, বলছে ক্রয় খতিয়ানের যে 81 টাকা রেওয়া মিলের ক্রেডিট পাশে 2 বার লেখা হয়েছে, তাহলে পার্থক্য কত টাকা। একেবারে পানি একটা প্রশ্ন, একেবারে একটা সুন্দর পানি একটা প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন আমরা চলে যাই, 4 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই, 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে, 4 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি। হ্যাঁ, 3 এর হবে এই নাম্বারটা, 3 এর হবে এই নাম্বারটা, একতরফা দাখিলা পদ্ধতির ম্যাথ, ইজিলি অ্যান্সার করতে পারবো। 4 নাম্বার প্রশ্ন, 4 এর অ্যান্সার কত হবে, 4 এর অ্যান্সার কত হবে, 4 অ্যান্সার, এটাও খুবই খুবই সহজ এবং একটা প্রশ্ন, সহজ প্রশ্ন। আমাদেরকে প্রায় অ্যাডমিশন আসতে দেখা যায় ভুল পাশে লিখছে, সঠিক পাশে লিখছে, বেশি লিখছে, কম লিখছে। দুই পাশের পার্থক্য কত টাকা, দুই পাশের পার্থক্য কত টাকা, 4 এর এ এ এ 4 এর বি, 4 এর এ 4 এর বি, 4 এর এ 4 এর বি। ওকে, অনেকে বলছে এ নাম্বারটা 4 এর এ বলছে নাকি 3 এর এ বলছে, 4 এর এ বলছে। ওকে ওকে 400, ওকে 4 এর এ 4 এর এ 4 এর সি ও পাইছি, 4 এর বি ও পাইছি, সেরা তো, খুব ভালো। 4 এর এ 4 এর বি 4 এর সি, 4 এর এ পাইছি, বি পাইছি, সি পাইছি, খুব ভালো। ক্রয় ক্ষতি অনুযায়ী ওকে ক্রেডিট পাশে 2 বার লেখা হয়েছে, খুব ভালো, খুব ভালো। 4 এর বি হবে, 4 এর এ হবে, এ হবে বি হবে, এ হবে বি হবে, ওকে এ হবে বি হবে, এ হবে বি হবে, ও মাই গড, খুব ভালো। 4 এর এ 4 এর এ 4 এর 4 এর 4 এর নো, ভালো ভালো, বি নাম্বারটা রাইট। ওকে, বি 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 এ এ এ সি সি, আহা সি সি সি, দুঃখ। আসেন তো ভাইয়া, এটা হচ্ছে পড়ালেখার অবস্থা। ও বি নাম্বার অনেকগুলো রাইট, মারুফ মোল্লা, আসতেছি ভাইয়া, আসতেছি আসতেছি। তাহলে ভাইয়া আপনারা কি করছেন এখন, ভাইয়া আমারে বলেন তো ভাইয়া, ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের এর অপর নাম কি, ক্রয় খতিয়ানের জের এর অপর নাম কি, এর অপর নাম কি। খতিয়ানের মধ্যে কিন্তু পড়ানো হয়, খতিয়ানের মধ্যে ক্রয় খতিয়ানের জেরের অনেকগুলো নাম দেয়া থাকে। বলেন তো ভাইয়া, একটু আমারে বলেন তো, ক্রয় খতিয়ানের জের, হ্যাঁ এ হবে 100%, কে বলছে, শরীফুল বলছে। ওকে, বাকিরা সবাই এ নাম্বার আসি এবং বি তে, এখানে আসি প্রায় ধরেন 80% না, এটার অ্যান্সার হইছে প্রায় ধরেন 60%, এটার 30%, এটার 10% বা 5% এর মতো অ্যান্সার করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি, অপর নাম কি। অ্যান্সার করছেন, ভালো কথা, আমার একটু অ্যান্সার দেন, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি। লজ্জা লজ্জা লজ্জা, একেবারে লজ্জা, ধ্বংস, একেবারে ধ্বংস। ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি, আহা, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি। ও ঠিক বলছো, ঠিক বলছো, হ্যাঁ বন্ধু ঠিক বলছে, হ্যাঁ বন্ধু ঠিক বলছে, অপেক্ষা করি, বন্ধু ঠিক বলছে। ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি ভাইয়া, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম হচ্ছে পাওনাদার, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি, অপর নাম হচ্ছে পাওনাদার, বন্ধু ঠিক বলছে। আসতেছি আসতেছি, ক্রয় খতিয়ানের জেরের অপর নাম কি, পাওনাদার। পাওনাদার কোন জের, পাওনাদার ক্রেডিট জের, পাওনাদার কোন জের, ক্রেডিট জের। এখন ক্রয় খতিয়ানের জের 81 টাকা রেওয়া মিলে ক্রেডিট পাশেই, ক্রেডিটেই বসে, ক্রেডিটেই 2 বার বসাইছি, বসার কথা একবার, লেখছি 2 বার, সঠিক একবার, ভুল একবার, পার্থক্য কত টাকা, পার্থক্য 81 টাকা। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। বন্ধু ঠিক বলছে কোথায়, পাওনাদার, পাওনাদার, পাওনাদার কোন পাশে বসে, পাওনাদার বসে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে বসাইছি, কিন্তু 2 বার বসাইছি, তো সঠিকভাবে তো একবার বসার কথাই, সঠিকভাবে একবার, ভুল অতিরিক্ত একবার বসাইছি, অতিরিক্তটাই হচ্ছে আমার পার্থক্য। বুঝতে পারছেন কি না,
বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, প্রদেয় হিসাব তো ঠিক আছে, প্রদেয় হিসাব বলেন, পাওনাদার বলেন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে ক্রেডিট। যে ক্রেডিটেরটা ক্রেডিটেই বসাইছি, কিন্তু দুইবার বসাইছি। সঠিক বসার কথা একবার, ভুল বসাইছি আরেকবার। এই ভুলটাই হচ্ছে আমার পার্থক্য। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। সি নাম্বারটা। হয় এখন সবার আলহামদুলিল্লাহ, সবার হয়েছে, সবার হয়েছে, সবার হয়েছে, এখন সবার হয়ে গেছে। আহা, কাদেরকে পড়াই, কাদেরকে পড়াই। বুঝছেন কিনা বলেন তো ভাইয়া, বুঝছেন কিনা বলেন তো, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। শেষ, শেষ। অ্যাডমিশন দিয়ে লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যে ক্রয় খতিয়ানের যে পাওনাদার অপর নাম এটা জানে না, সে ক্রেডিট পাশে বসাইছে, মানে ক্রেডিট পাশে দেখলেই দুইবার, দুইবার লেখা মানে তিনবার করে দিছে, তিনবার। কিন্তু এটা কোন জেদ সে এটাই জানে না, সে এটাই জানে না, সে অ্যান্সার করতেছে। আচ্ছা বুঝছি, বুঝছি, আগে অ্যান্সার দিলে ঠিক আছে। নিজের ভালো প্রকাশ করার দরকার নাই, মানে যে কথা বলে যে নিজের ঢোল নিজে পিটানোর দরকার নাই। অ্যান্সার দিছেন, ওকে, কারেক্ট, কারেক্ট হয়েছে, আপনি জানছেন, বারবার দরকার নাই। 5 নাম্বার, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার কি বলছে? বলছে তড়িৎ, তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে। তড়িৎ অনুপাত পাবো আসতে ভাই, ঠিক আছে। তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে কোনটা? তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে কোনটা? হ্যাঁ আমিও সি বলছি, হ্যাঁ সবাই সি বলছে, সবাই, সবাই সি বলছে। এখন আসেন, তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে। তড়িৎ অনুপাত মানে কি? তড়িৎ সম্পদ, তড়িৎ দায় অথবা চলতি দায়ও বলা হয়। এখন এটা হ্রাস ঘটবে, এই অনুপাতে হ্রাস ঘটবে কেন? এই অনুপাতে হ্রাস ঘটবে কেন? তড়িৎ অনুপাতের হ্রাস ঘটবে কেন? কেন কেন কেন? উপরেরটা যত বাড়বে, উপরেরটা যত বাড়বে, শিখাইছিলাম, উপরেরটা যত বাড়বে অনুপাত তত বাড়বে, উপরেরটা যত কমবে অনুপাত তত কমবে। উপরের সাথে সমমুখী সম্পর্ক, নিচের সাথে বিপরীতমুখী, নিচেরটা যত বাড়বে অনুপাত তত কমবে, নিচেরটা যত কমবে অনুপাত তত বাড়বে। এখন নিচে কি বসে? নিচে কি বসে? সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, ওকে না। তাহলে প্রদেয় সমূহ বৃদ্ধি, দায় যত বাড়বে, নিচেরটা যত বাড়বে অনুপাত তত কমবে। সোজা কথা, নিচেরটা যত বাড়বে অনুপাত তত কমবে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তাহলে ভাই প্রদেয় সমূহ বৃদ্ধি, দায় যত বাড়বে অনুপাত তত কমবে। মজুদ পণ্যের হ্রাস, মজুদ পণ্য হ্রাস বৃদ্ধি তড়িতের মধ্যে বসে না। প্রাপ্য সমূহ বৃদ্ধি, সম্পদ যত বাড়বে অনুপাত তত বাড়বে। সব মুনাফার এখানে কোনো কাজ নাই। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার সি নাম্বারটা, ওকে ডান। এবার আসেন পরবর্তী প্রশ্ন, সুন্দর আরেকটা প্রশ্ন। কি বলছে? বলছে কারখানা ও পরিবাহী কত টাকা? কারখানা ও পরিবাহী কত টাকা? 6 নাম্বারটা অ্যান্সার করেন, কারখানা ও পরিবাহী কত টাকা? সুন্দর প্রশ্ন। কারখানা, হ্যাঁ বিপরীতমুখী সম্পর্ক, উপরে যত বাড়বে অনুপাত তত বাড়বে, নিচে যত বাড়বে অনুপাত তত কমবে। আবার উপরে যত কমবে অনুপাত তত কমবে, নিচে যত কমবে অনুপাত তত বাড়বে। উপরে নিচে বিপরীতমুখী সম্পর্ক, উপরে নিচে বিপরীতমুখী সম্পর্ক, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে একই কথা। এখন কারখানা ও পরিবাহী কত টাকা? এটা পানি প্রশ্ন, এটা সহজ পারা যাবে, পানি প্রশ্ন। কারখানা ও পরিবাহী কত টাকা? 6 এর অ্যান্সার পাইছি বি নাম্বারটা 48,000 টাকা, যে বি নাম্বার হচ্ছে 48,000 টাকা। ওকে, বাকিরা চেষ্টা করি, চেষ্টা করি। রূপান্তর ব্যয় দেয়া আছে, আবারও রূপান্তর ব্যয় দেয়া আছে। এখন কারখানা ও পরিবাহী কত টাকা? তাহলে রূপান্তর ব্যয়ের মধ্যে ভাইয়া প্রত্যক্ষ বসে, কাঁচামাল বাদে পরোক্ষ বসে। তাহলে আমার কারখানা ও পরিবাহী মানে হচ্ছে পরোক্ষের যোগফল। তাহলে রূপান্তর ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ দুইটাই আছে, আমি প্রত্যক্ষটা বিয়োগ করে দিলে বাকিটা পেয়ে যাব। এখন প্রশ্নের মধ্যে কি দিয়ে আছে? বিক্রয় ও পরিব্যয়ের দরকার নাই, প্রত্যক্ষ মজুরি ব্যয় দেয়া আছে, প্রত্যক্ষটা দেয়া আছে। তাহলে 80 থেকে কত বাদ? ভাই 80 থেকে 32 বাদ দিব, এই 32 বাদ দিলে বাকিটার নাম কি? বাকিটার নাম হচ্ছে ভাইয়া কি? কারখানা ও পরিব্যয়, কারখানা ও পরিব্যয়। 48, ওকে ঠিক আছে, হ্যাঁ মোটামুটি পারা যাচ্ছে, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। কিন্তু ইজি প্রশ্ন ভুল করলে সমস্যা, ইজি প্রশ্ন ভুল করলে সমস্যা। 6টা প্রশ্ন ডান, মোটামুটি সবারই ক্লিয়ার আশা করি। বি নাম্বার, বি নাম্বার, হ্যাঁ বি নাম্বার। এরপরেতে আসেন, এরপরেতে কি বলছে? এবার সমাপনী মজুদ পণ্য, সুন্দর প্রশ্ন, আর্থিক বিবরণীর একটা প্রশ্ন দেয়া আছে আমাদেরকে। বলছে প্রারম্ভিক মজুদ, ভালো কথা, ক্রয় দেয়া আছে, আন্ত পরিবহন দেয়া আছে, ক্রয় ফেরত দেয়া আছে, বিক্রয় দেয়া আছে, বিক্রয়ের উপর লাভের হার দেয়া আছে। ওকে ভালো। এবার আপনার হচ্ছে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্যের, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? সমাপনী মজুদ পণ্য,
সহজ প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? তাহলে আমাকে বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, আমাকে বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, আমাকে বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। শেষ। বিক্রয়যোগ্য আর বিক্রিত পণ্যের ব্যয় যতটুকু পার্থক্য। হার্ড কোশ্চেন, 15 নাম্বার প্রশ্ন হার্ড প্রশ্ন, ওইটা দেখি আমার অ্যান্সার করে দিয়েন। ভাইয়া আমি হার্ড কোশ্চেন সলভ করতে পারি, ইজি ভুল করেন, ঠিক আছে আপনার জন্য রাখছি 15 নাম্বার প্রশ্নটা, আপনার জন্য 15 নাম্বার প্রশ্নটা একটু আমরা সলভ করে দিয়েন। এগুলো সলভ করেন তো, এগুলো সলভ করেন, অ্যান্সার তো দেন সবার লাস্টে। সলভ করেন ভাইয়া। কত? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা? সমাপনী মজুদ পণ্য গতবারের মতো কোশ্চেন ইজি হবে, কোশ্চেন ইজি বলা যায় না তো, ইজি হবে কঠিন হবে দুইটাই থাকবে। ধরেন আপনার কত, ধরেন আপনি মোটামুটি 70%, 70 থেকে 75% ইজি, বা একটু তো কঠিন করা দরকার, নাহলে সবাই তো চান্স পাইলে তো সমস্যা, আর একটু কঠিন করবে আর কি, এতটুকু আপনি ইজি পাইতে পারেন। ধরেন বাকি 25% মধ্যে অ্যাভারেজ, 25% আবার দুই ভাগে ভাগ করবে, একটু ডিপলি চিন্তা করলে অ্যান্সার করা যাবে, আর আপনি অনেক ডিপলি চিন্তা করলে আপনি অ্যান্সার করতে পারবেন না। তো দুইটাকে দুই ভাগে ভাগ করতে, 25%-এর মধ্যে এটাতে যাবে 15%, যে আপনি একটু ডিপলি চিন্তা করলে অ্যান্সার বের করে ফেলতে পারবেন, আর 10% ধরেন আপনি খুব ডিপলি চিন্তা করছেন কিন্তু তারপর আপনি অ্যান্সার মিলাতে পারবেন না। সো প্রশ্ন প্যাটার্নগুলো এভাবে রাখা দরকার, প্রশ্ন প্যাটার্নগুলো এভাবে রাখা দরকার, প্রশ্ন প্যাটার্নগুলো একটু এভাবে রাখা দরকার, কারণ সবাই চান্স পাইলে তো অ্যাডমিশন আর হইলো না। আচ্ছা অ্যান্সার করেন, আচ্ছা অ্যান্সার কত? সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। ওই বাকিদের অ্যান্সার কই? বাকিদের তারা ইজি প্রশ্ন, তারা খুব ভালো পারে ইজি প্রশ্ন। তাহলে ভাইয়া বলেন অ্যান্সার কত? সমাপনী মজুদ পণ্য কত? সমাপনী মজুদ পণ্য কত? সমাপনী মজুদ পণ্য কয়জন অ্যান্সার করছে? মাত্র 2-4 জন। কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 5 জন অ্যান্সার করছে। বাকিরা সহজ প্রশ্ন না, এটাই কঠিন প্রশ্ন, এটাই কঠিন প্রশ্ন। বলছে সমাপনী মজুদ পণ্য কত টাকা? সমাপনী মজুদ পণ্য কত টাকা? তাহলে ভাইয়া প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য 70, প্রারম্ভিক মজুদ 70, ক্রয় 1,75,000, ক্রয় 1,75,000, আন্তঃপরিবহন 15, আন্তঃপরিবহন 15, ক্রয় ফেরত 5, 5 বাদ দিলাম, তাহলে 10, 75, এখানে 70, 10, 85, 85, আচ্ছা 70, 70, 2,40,000, 2,40,000, 50, 60, 2,60,000 মেবি, জানি না, হইতে পারে 2,60,000, ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, ভুল থাকলে শুধরাই দিবেন। বিক্রয় 3 লাখ, মুনাফার আর 5 ভাগের 1 অংশ মানে 20%, 5 ভাগের 1 অংশ মানে কত পার্সেন্ট? 20%। এখানে কি হিসাবে আমার ভুল আছে? 15, 5 গেছে তো, আচ্ছা এখানে কত? 65,000 টাকা আসবে, 65 আসবে মেবি, ক্যালকুলেশন যেটা যেটা। 70, 1,75,000, 15 যোগ -5, এরপরে 3 লাখ, 3 লাখের উপর 20%, 20% করলে আসবে কত? 30,000, 60,000 টাকা আসবে। 3 লাখের উপর কত আসবে? 60,000 টাকা আসবে। 60,000 গেলে এখানে আসবে 2,40,000, তাহলে এটা আমি 2,55 হবে, 2,55 হবে, 2,55, এখানে 40, পার্থক্যের নাম হচ্ছে 15,000 টাকা। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। অ্যান্সার কত? সি নাম্বারটা, সি নাম্বার 25,000 আছে, 25,000 তো না, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখেন তো ভাইয়া বুঝছেন কিনা, বুঝছেন কিনা ভাইয়া? 70,000, 2,40,000, 2,40,000, 50, হ্যাঁ 2,55,000, এখানে 40, বাকিটা পার্থক্য হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ 2,55,000 টাকা, এখানে কত? 2,40,000, পার্থক্য হচ্ছে 15,000, এই 15,000 নাম হচ্ছে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। আই হোপ ক্লিয়ার। এবার পরবর্তী প্রশ্ন, সহজ প্রশ্ন, সেম, উপরে বাড়লে কমবে, বাড়লে কমবে, উল্টা সম্পর্ক, ওইটা থেকে প্রশ্ন করছে। অন্য সবকিছু অপরিবর্তিত, নিচের কোন লেনদেন চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? তাহলে চলতি অনুপাতে বসে, চলতি সম্পদ বসে, চলতি দায় বসে, কোনো প্রভাব ফেলবে না, মানে যেমন আছে তেমন থেকে যাবে, যেমন আছে তেমন থেকে যাবে। এই যে 8 এর বি পাইছি, 8 এর এ পাইছি, 8 এর বি পাইছি, 8 এর এ পাইছি, চলতি অনুপাতে। ওকে, হ্যাঁ ভালো কথা, আমি সহজ প্রশ্নগুলো পারি। ওকে ভালো, ভালো, ওকে, চলতি অনুপাতে প্রভাব ফেলবে না। 8 এর এ পাইছি, বি পাইছি, এ পাইছি, বি, ভাই পচাইতে প্রচুর ভালো লাগে, মানে প্রচুর দুই ফেলতে মন চাই। এই অ্যান্সার এ পাইছি, বি পাইছি, এ পাইছি, বি পাইছি, এবার বাকিটা বলেন। এ পাইছি, বি পাইছি, এ পাইছি, বি পাইছি, আচ্ছা সিও পাইছি, ভালো কথা, সিও পাইছি, এরপরে, এরপরে ডিও পাইছি। ওকে, 4টা অপশন। কাদেরকে ক্লাস করায়, কাদেরকে পড়ায়? ডি নাম্বার, ডি নাম্বার, এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম, ডি পাইলাম, কেমনে হয়? কেমনে হয়? এরা নাকি অ্যাডমিশন পরীক্ষা দিবে? হাই হাই,
সি অর ডি, এই তো সবগুলা বলছে, কেমনে ভাই কেমনে, এ বি সি ডি কেমনে, আফসোস। আসেন শিখি একটু, আমরা শিখি। আমরা একেবারে এইচএসসি পাস করে আমরা মাত্র অ্যাডমিশন আসছে, একেবারে এইচএসসি পাস করে মাত্র আমরা অ্যাডমিশন দিতে আসছি, এইচএসসি পাস করে অ্যাডমিশন দিতে আসছি। আমরা একটু শিখি, আমাদের কাছে এই টপিকটা একেবারে নতুন। চলতি অনুপাতে প্রভাবিত করবে না, যখন সম্পদ বাড়বে সম্পদ কমবে, চলতি সম্পদ বাড়বে চলতি সম্পদ কমবে, প্রভাবিত করবে না। চলতি দায় বাড়বে চলতি দায় কমবে, প্রভাবিত করবে না। চলতি দায় প্রভাবিত করবে, সম্পদে প্রভাবিত করবে, দায় করবে না, পরিবর্তন হবে। দায়ে পরিবর্তন করবে, সম্পদে পরিবর্তন করবে না, সেটা অনুপাতে প্রভাবিত করবে। সম্পদ বাড়ছে সম্পদ কমছে, দায় বাড়ছে দায় কমছে, প্রভাবিত করবে না। দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে চলতি দায় পরিশোধ, দীর্ঘমেয়াদী ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়ের অংশ না, কিন্তু চলতি দায় পরিশোধ করছে, শুধু দায় পাইছি, অনুপাতকে প্রভাবিত করবে। এক নাম্বার, বিবিধ পাওনাদারকে নগদ প্রদান, এখানে পাওনাদারকে পাঠাইছি, পাওনাদারকে পাঠাইলে নগদও কমে যাবে, আমার পাওনাদারও কমে যাবে, দায়ও কমবে সম্পদও কমবে, প্রভাবিত করবে। আগের রেজাল্ট যেটা সেটা থাকবে না। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয় করছি, নগদ টাকা পাইছি, স্থায়ী সম্পত্তি চলে গেছে, নগদ টাকা আসছে, তো নগদ চলতি সম্পদ প্রভাবিত করবে, স্থায়ী সম্পত্তির এখানে কোনো কাজ না। ব্যবসায়িক মজুদ পণ্য বিক্রয়, মজুদ পণ্য বিক্রয় করছি, মজুদ পণ্য চলতি সম্পদ, নগদ টাকা পাইছি, মজুদ পণ্য সম্পদ বাড়ছে কমছে, নগদ টাকা বাড়ছে মজুদ কমছে, সম্পদ বাড়ছে সম্পদ কমছে। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আফসোস, বিশেষ করে যারা হাসেন না, যারা হাসতেছেন, তারপরে আরেকজনের কমেন্টে একজন রিপ্লাই দিচ্ছেন, লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। যদি লজ্জা হাইয়া অনেক কিছু বলে না, এখন বলতে গেলে তো আমরা খারাপ, বলতে গেলে তো আমরা খারাপ। পরীক্ষা দিবেন আপনি, অ্যাডমিশন পারেন না, আবার আরেকজনের কমেন্টে গুতা মারি, আবার হাহা দেন, এটা করেন সেটা করেন, লজ্জা শরম কিছু নেই। অ্যাডমিশন পরীক্ষা দিবেন। কি বলছি, চলতি সম্পদ চলতি দায় প্রভাবিত করবে কখন, আপনার আমি শিখাই, আপনি জাস্ট টাকাটা দেখেন। ধরেন উপরে কি চলতি সম্পদ 10 টাকা, নিচে 5 টাকা, উপরে 10 নিচে 5, রেজাল্ট একটা আসবে, উপরে 10 নিচে 5, একটা রেজাল্ট আসবে। দীর্ঘ মেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ, চলতি দায় পরিশোধ করছি, দায় কমে গেছে না, চলতি দায় কমছে, ধরেন দায় কমাই দিছি 2 টাকা, এখন হয়ে গেছে কত 10/3, আগে ছিল 10/5, এখন 10/3, পরিবর্তন হবে কিনা, পরিবর্তন তো অবশ্যই হবে, অবশ্যই হবে। দীর্ঘ মেয়াদী ঋণের এখানে কোনো কাজ নাই, ঋণের এখানে কোনো কাজ নাই। আগে ছিল, বারবার বলছি, আগে ছিল 10/5, আগে ছিল 10/5। বিবিধ পাওনাদারকে নগদ প্রদান, পাওনাদারকে নগদ প্রদান করছি, 10/5, 10/5 এর মধ্যে ধরেন 2 টাকা পরিশোধ করছি, এখানে 2 কমছে এখানে 2 কমছে, রেজাল্টে আসবে কত, রেজাল্টে আসবে 8/3। পরিবর্তন হবে কিনা, 10/5 এর মধ্যে কিন্তু নাই, 8/3 চলে আসছে, পরিবর্তন অবশ্যই হবে, অবশ্যই পরিবর্তন হবে। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয় করছি, নগদ টাকা পাইছি, স্থায়ী সম্পত্তির কোনো কাজ নাই, ধরেন আমার তাহলে নগদ টাকা পাইছি, নগদ বাড়ছে ধরেন আরো 3 টাকা, তো উপরে 13 নিচে 5, রেজাল্ট পরিবর্তন হবে। কিন্তু ব্যবসায়িক মজুদ পণ্য নগদে বিক্রয়, মজুদ পণ্য বিক্রয় করছি, নগদ টাকা পাইছি, মজুদ চলে গেছে, তাহলে উপরে ছিল 10/5, 10/5, মজুদ বিক্রয় করছি 5 টাকার, 5 টাকা নগদ পাইছি, 5 টাকার মজুদ চলে গেছে, 5 প্লাস 5 মাইনাস, ফলাফল 0, 10/5 10/5ই রয়ে গেছে, এটাই রেজাল্ট, তাহলে পরিবর্তন করবে না। বুঝছেন কিনা বলেন? বইয়ের ভুল দিয়ে আপনারা কি করবেন, আপনারা পড়তেছেন কেন তাহলে? বইয়ে ভুল দিয়ে আমরা কি করব? আপনাদের কমন সেন্স নেই, আপনারা চিন্তা করতে পারেন না, আপনাদেরকে পড়ায় না অন্য স্যাররা, আপনাদেরকে, আপনি এখন বুঝছেন কিনা বলেন তো, এখন বুঝছেন কিনা? আপনি বিবিধ পাওনাদারকে নগদ প্রদান করছেন, 10/5 ছিল, পাওনাদারকে প্রদান করলে চেঞ্জ হয়ে যাচ্ছে না, অনুপাতের রেজাল্ট কি আমরা কখনো সেমটা আসবে? টাকা যদি সেম থাকে সেম রেজাল্ট, টাকা পরিবর্তন হলে রেজাল্ট কখনো সেম থাকবে?
বলেন, বুঝছেন কিনা বলেন? বলেন বুঝছেন কিনা? বই ওই সার সেই সার বাদ, আপনার আমি যে ব্যাখ্যাটা দিলাম বা আপনি নিজে নিজে মান বসাই বসাই করেন, 10/5 দিয়ে আমি বুঝাইছি, আপনি আপনার মতো মান দেন, যেটা প্লাস সেটা মাইনাস, যা যা বলছে আপনি জাবেদা করে করে বসান, জাবেদা করে চলতি সম্পদ চলে যায় যেখানে আছে আপনি মান বসাই দেখেন যে আমি 10/5 করে যে রেজাল্টটা পাইছিলাম এটাই কি রয়ে যাচ্ছে নাকি এটা বারবার পরিবর্তন হচ্ছে। আপনি আপনার মতো একটা মান দিয়ে নিজে নিজে করেন, নিজে নিজে করেন, আপনি নিজের মতো মান বসে আপনি নিজে নিজে করেন। দেখেন আপনার যে ভাই আমার 10/5 দিয়ে আমি শুরু করছি, চলতি সম্পদ 10/5, এরপর আমি জাবেদা করে করে প্লাস মাইনাস করে দেখি আমার যে রেজাল্ট এটা রয়ে গেছে নাকি এটা পরিবর্তন হচ্ছে। যে লেনদেনে যায় পরিবর্তন হবে তার মানে এটার মধ্যে ঝামেলা আছে। আসেন পরবর্তী প্রশ্ন। এটা বন্ধ হয়ে গেছে, মাউসেরও চার্জ শেষ। 9 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন, 9 নাম্বারটা, 9 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। কে বলছে করের পরিমাণ কত টাকা? পারবেন না। সমস্যা দিচ্ছে কেন? 9 নাম্বারটা অ্যান্সার করেন, 9 নাম্বারটা, 9 নাম্বারটা অ্যান্সার করেন। নয় নাম্বারটা অ্যান্সার করেন, অন্য কথা বাদ। আরে 9 নাম্বারটা অ্যান্সার করেন। আর কোনো কমেন্ট করার দরকার নাই, এর কমেন্ট শেয়ার কমেন্ট ওইটা সেটা দরকার নাই। প্রশ্ন আসেন, প্রশ্ন আসে প্রশ্ন সমাধান করে যান, প্রশ্নে আসেন, প্রশ্ন আসে প্রশ্নের সমাধান করে যান। প্রশ্ন 9 নাম্বারটা অ্যান্সার করেন। 9 নাম্বারটা, করের পরিমাণ কত টাকা? করের পরিমাণ কত টাকা? করের পরিমাণ কত টাকা? মুখস্থ বিদ্যা ছাড়ি দেন, মুখস্থ বিদ্যা ছাড়ি দেন, বইয়ে যেটা দিয়ে আছে ওইটা অ্যান্সার করতে হবে। এখন ওইটা কি এরকম আছে, আমার যে প্রশ্ন করছে উনি কি এরকম দিছে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, দেখতে হবে। এছাড়া মুখস্থ বই এটা দিছে, ওই স্যার এটা দিছে, ওইটা অ্যান্সার করে দিব, হবে না, তাহলে লাভ নাই। অ্যান্সার করেন, করের পরিমাণ কত টাকা? এরকম প্রশ্ন আগে দেখছেন? দেখছেন কিনা? 27,000 টাকা, 27,000, 27,000, 27,000, 27,000। করের পরিমাণ কত টাকা? করের পরিমাণ কত টাকা? এখন কর দিতে হবে কিসের উপর? মুনাফার উপর। মুনাফা বের করা কি কর দিতে হবে? কর দিয়ে দিতে হবে। মুনাফা বের করা কর দিয়ে দিতে হবে। বিক্রয় 3,76,000 টাকা, লাভ দেয়া আছে 1,76,000 টাকা। লাভ কত? লাভ দেয়া আছে 1,76,000 টাকা। লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিব 66,000 টাকা, তাহলে আর থাকবে 1,10,000 টাকা। 1,10,000 নগদ লভ্যাংশ প্রদান, মুনাফার উপর লভ্যাংশ প্রদান করে নিট মুনাফা। নিট মুনাফা এখনো বের করে না, এটা লাগবে না। অন্যান্য খরচ দিয়ে আছে 20,000 টাকা, অন্যান্য খরচ চলে যাবে 20,000, বাকি আছে 90,000। এটার উপর কি দিব? এটার উপর আমি দিব কি দিব? কর দিব 30%। অ্যান্সার কত? 27,000 টাকা। 3 নং 27। অ্যান্সার কত? 27,000 টাকা। যারা এটা বিয়োগ করব, এটা বিয়োগ হবে না। কর দেওয়ার পরে কর পূর্ব মুনাফা, কর পরবর্তী মুনাফা, কর পূর্বের উপর লভ্যাংশ দেওয়ার পরে কর পরবর্তী মুনাফা, 27 বিয়োগ করার পরে যে টাকা থাকবে ওইটার উপর নগদ লভ্যাংশ। নগদ লভ্যাংশ আগে বিয়োগ করা যাবে না।
এখন বলেন, এটা বলেন। এবার মুখস্থ অ্যান্সার মারি দেন, মুখস্থ অ্যান্সার করবেন না, আগে বুঝবেন চারটা জাবেদা, চারটা জাবেদা বুঝবেন কোনটার কারণে কোনটা হয়। বলছে নিম্নের কোনটার ফলে মোট সম্পত্তি বৃদ্ধি পায়। মোট সম্পদ, শুধু চলতি না, শুধু স্থায়ী না, শুধু অন্যান্য না, মোট সম্পদ বলছে, মোট সম্পদ বৃদ্ধি পায়। 10 নাম্বার, 10 নাম্বার অ্যান্সার করেন। মোট সম্পদ বৃদ্ধি পায়। নিম্নের কোনটির ফলে মোট সম্পদ বৃদ্ধি পায়? মোট সম্পদ, নট অনলি চলতি সম্পদ, নট অনলি স্থায়ী সম্পদ বা অন্যান্য, মোট সম্পদ বলছে, মোট সম্পদ বৃদ্ধি পায়, মোট সম্পদ বৃদ্ধি পায়, মোট সম্পদ বৃদ্ধি পায়, মোট সম্পদ বৃদ্ধি পায় কোনটার ফলে? নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলো। মন চাই যদি অফলাইনে পড়াইতাম রে। এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। এখন দেখেন বুঝাই, একটু বুঝেন। এ নাম্বার, ধারে সেবা প্রদান, জাবেদা কি? ধারে প্রদান করছি, দেনাদার ডেবিট, সেবায় ক্রেডিট, সেবায় ক্রেডিট। দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ বাড়ছে, এ প্লাস পাইছেন, সম্পদ বাড়ছে। প্রাপ্য নোটের অর্থ আদায়, অর্থ আদায় করলে নগদ আসছে, প্রাপ্য নোট চলে গেছে, সম্পদ বাড়ছে, সম্পদ কমছে, ফলাফল কত? 0। দেনাদারের নিকট থেকে প্রাপ্তি, প্রাপ্তি হলে নগদ টাকা আসছে, দেনাদার কমছে, প্লাস একবার মাইনাস, ফলাফল 0। নগদে সম্পত্তি বিক্রয় করা হয়েছে, সম্পত্তি বিক্রয় করছে, নগদ আসছে, সম্পদ চলে গেছে, সম্পদ চলে গেছে, একবার মাইনাস। তার মানে শুধু সম্পদ বাড়ছে কোথায়? এ নাম্বারটাতে। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। অ্যান্সার কত? এ নাম্বারটা। ডি নাম্বার, নগদের সম্পত্তি বিক্রয়, নগদ আসছে, সম্পদ চলে গেছে, স্থায়ী সম্পদ, তো নগদ আসছে, স্থায়ী সম্পদ চলে গেছে, তো সম্পদ একটা বাড়ছে, একটা কমছে, ফলাফল 0, ফলাফল 0। বুঝতে পারছেন? এটা অ্যান্সার। শুধু দেনাদার বাড়ছে, তাহলে শুধু সম্পদ, কিন্তু এটা সম্পদও বাড়ছে, সম্পদও কমছে, প্লাস মাইনাস ইজিক্যাল টু 0। আচ্ছা, মাস তো নাই। 11 নাম্বার প্রশ্ন, 11 নাম্বার, তারিখ বের করতে বলছে। বীমা পলিসি ক্রয় করা হয়েছিল কত সালে? বীমা পলিসিটা ক্রয় করা হয়েছিল কত সালে? 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 মে, 1 আগস্ট। বের করেন। বীমা পলিসি ক্রয় করা হয়েছিল কত সালে? করেন, ঠান্ডা মাথায় করেন, উল্টা পাল্টা করিয়েন না, উল্টা পাল্টা করিয়েন না। বীমা পলিসি ক্রয় করা হয়েছিল কত সালে? কত হবে? এতক্ষণ লাগে? 4 বছরের জন্য টাকা দিছি কত? 24,000 টাকা। 31 ডিসেম্বর 2011 তারিখে এত টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বীমা পলিসিটি ক্রয় করা হয়েছিল কত সালে? 31 ডিসেম্বর। ওকে, ভালো কথা। 24,000 টাকা, 4 বছর। 8,000 টাকা 1 বছর। 8,000 ভাগ 12, মাস পেয়ে যাব 1 মাস। 25 ডিভাইডেড বাই 1 মাসের যেটা পাবো ভাগ করব, মাস পেয়ে যাব, কোন মাস করছে। অ্যান্সার করলে শেষ। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। 1 আগস্ট 2012। আর করলাম না,
মেবি 500 কত করে 500 করে আছে মনে হয় 500 করে মনে হয় 5 আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ 500 করে আসতে পারে 500 তাহলে 500 ভাগ 25 কয় মাস আগে 5 5 25 5 মাস আগে 5 মাস আগে তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 31 তারিখে আপনি কত পাইছেন 2500 টাকা পাইছেন অ্যানসার কত অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা আবার ক্রয় হিসাবে একটু আবারও ভুল করেন আবারও একটু কনফিডেন্সের সহিত ভুল করেন ক্রয় হিসাবে কোনটা লিপিবদ্ধ করা হয় ক্রয় হিসাবে এক বছর 6000 টাকা 6000 নাকি 5000 500 না 600 কোনটা আছে আমি জানি না তো আমি আপনার তো হিসাব দেখা দিলাম আমার মোবাইলও তো হেলথের আশেপাশে ক্যালকুলেটর নাই আবার করেন 24000 টাকা 4 বছরের জন্য 8 এর আচ্ছা 3 8 24 দুঃখিত 6000 টাকা 6000 টাকা এক বছর 6000 ভাগ হ্যাঁ ঠিক আছে 500 করে আসবে হ্যাঁ 6000 টাকা এক বছর ঠিক আছে 6000 টাকা হচ্ছে এক বছর আমি 8000 টাকা ধরছি 6000 টাকা এক বছর তাহলে 6000 ভাগ 12 500 500 ভাগ 25 5 মাস আগে ওকে 12 খুব ভালো 12 ধারে পণ্য ক্রয় ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ওকে এরপর ভাই 12 কত হবে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয় ক্রয় হিসেবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 6000 করে কাজটা হবে 6000 করে হবে এবার 12 মাস এবার আপনার মাসে কনভার্ট করতে হবে মাসে কনভার্ট করলে প্রত্যেক মাসে 500 টাকা আপনার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 2500 টাকা তো 500 করে যদি এক মাসে হয় 2500 দিয়ে 5 মাস লাগবে তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ এ বি সি ডি ই এফ জি এস ওরে ভাই আমার এবিসি পড়ানো দরকার ছিল কত হবে গ নাম্বার গ নাম্বার এ নাম্বার গ নাম্বার এ নাম্বার গ নাম্বার মানে মারামারি একটা প্রত্যেকটা এমসিকিউতে লাগতে হবে হয় এ নাম্বার নাইলে সি নাম্বার হয় এ নাম্বার নাইলে সি নাম্বার আর না পারলে বি সি ডি সবগুলো সোজা কথা মানে অ্যানসার প্রত্যেকটা এমসিকিউ এরকমই হবে হয় দুইটা অ্যানসার অথবা চারটা অ্যানসার এখন ভাই আমারে কি বলছে আমারে বলছে ক্রয় হিসাব যারা এ নাম্বারটা অ্যানসার করছে ধারে পণ্য ক্রয় আপনারা অ্যানসার করছেন ক্রয় বই অথবা ক্রয় জাবেদাতে কোন হিসাব অন্তর্ভুক্ত করা হয় ক্রয় বই ক্রয় জাবেদ আপনারা চোখে হিসাবকে বই দেখতেছেন আপনারা চোখের মধ্যে হিসাবকে জাবেদা দেখতেছেন সেজন্য আপনাদের অ্যানসার হচ্ছে ধারে পণ্য ক্রয় কিন্তু এখানে হচ্ছে হিসাব মানে হচ্ছে খতিয়ান নগদান হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব মানে খতিয়ানে কোনো ধারে নগদ আলাদা করে হয় না খতিয়ানে একসাথে সবগুলো ক্রয় বসে যায় তাহলে ক্রয় হিসাবে সকল ক্রয় অন্তর্ভুক্ত হয় হিসাব মানে খতিয়ান আমাকে বই বলে নাই আমাকে জাবেদা বলে নাই তাহলে অ্যানসার হইতো এ নাম্বারটা কিন্তু হিসাব বলছে অ্যানসার হবে সি নাম্বারটা এই প্রশ্নগুলো ঢাবির আগে করাইছি রাবির আগে কুবির আগে প্রত্যেকবার মানে এগুলা কোনো বইয়ে আসে না বইয়ের মধ্যে দেখা যায় না বা অন্য কোনো শীটের মধ্যে আমি বারবার করি প্রত্যেকবার করি তারপর আপনারা ভুল করেন আচ্ছা এবার কত 13 14 অ্যানসার করেন 13 14 ম্যাথ রাখি একটু বেশি ম্যাথে ঝামেলা মাথা যদি খোলে আর কি মাথা খুললে ভালো শেখ হাসিনা থাকলে 16 কোটি মানুষের ডিসিশন একটাই হইতো গানের যে লাইন গানের লাইন ঠিকই ছিল এখন হয়তো দ্বিমত কিন্তু হাসিনা যখন ছিল 16 কোটি মানুষের একটাই মত ছিল মানে বাক্য প্রতিভা যা আছে এগুলো বাইক করবেন নিট মুনাফার মধ্যে খ হিসাবে কত টাকা যাবে ক্ষয়ের হিসাবে কত টাকা যাবে এবার এটা পারবেন না ক্ষয়ের হিসাবে অপশনে ভুল থাকতে পারে ক্ষয়ের হিসাবে হয়তো আরো বেশিও যাইতে পারে আরো কমও যাইতে পারে 13 নম্বর প্রশ্ন ক্ষয়ের হিসাবে কত টাকা যাবে ক্ষয়ের হিসাবে কত টাকা যাবে মুনাফা কত 30,000 টাকা বন্টনযোগ্য মুনাফা পর্যন্ত যায় 30,000 মূলধনের উপর 20% করে সুদ পাবে
তাহলে এখানে 4000, ওইখানে 6000। 4000 উপর 20% হলে 8000, 6000 উপর 20% হলে 12000 টাকা হচ্ছে সুদ। কিসের সুদ? প্রারম্ভিক মূলধনের সুদ। সুদ যাবে কত? সুদ যাবে 20000 টাকা মাইনাস বেতন। বেতন বেতন 10,000, বেতন আছে 15,000 টাকা, বেতন আছে 15,000। আমার লাভ হইছে কত? লাভ হইছে 30, খরচেই চলে গেছে 35। তার মানে আমার ক্ষতি হইছে কত? ক্ষতি হইছে 5। কারো অ্যান্সার আসছে? কারো অ্যান্সার যেটা নাই আরেকটা লাফালাফি করে, বাঙালির স্বভাব। যেটা জিজ্ঞেস করতে হইতে পারে না, আরেকটা লাফালাফি করে। কত ভাইয়া? 5,000 টাকা। 5,000। এবার কি করব? এবার কে পাবে? আমার বলছে খ কত টাকা পাবে। তাহলে খ আমাদের 2:3 বলছে, তাহলে খ হচ্ছে 3, তার মানে খ এর অংশ যাবে 3,000 টাকা নেগেটিভ। খ এর অংশ যাবে কি ভাইয়া? খ এর অংশ যাবে 3,000 টাকা নেগেটিভ। 3,000 টাকা কি যাবে? নেগেটিভ যাবে। তাহলে খ পাবে কত টাকা? খ পাবে এখানে 12,000 টাকা। এখানে কত? এখানে 5,000 টাকা। কত হইছে? 20,000 টাকা। 12,000, এখানে কত? 12,000, 5,000, 12,000, 5,000, কত হইছে ভাইয়া? 12,000, 17,000 টাকা। 17,000, 17,000 মধ্যে নেগেটিভ আছে 3,000, আসবে কত? 14,000। এবার এটা করেন, এটা করেন। পড়ালেখা থেকে সংসার করা শান্তি। আরে ফোলা হইলে এখন কিছু শুনাইতাম। আপনি মেয়ে তো, মেয়ে মানুষে তো যেমনে যেমনে বিয়ে করে দেওয়া যাবে। ফোলা মানুষ হইলে এখন ইচ্ছা মতো কতক্ষণ শুনাইতাম। ক্রয় মূল্যের উপর মুনাফা কত টাকা? ক্রয় মূল্যের উপর মুনাফা কত টাকা? সি নাম্বার, সি নাম্বার। তাহলে আসবে কত ভাইয়া? এখানে হচ্ছে আমার বিক্রয়, এটা হচ্ছে আমার মুনাফা। বিক্রয় থেকে মুনাফা বিয়োগ করলে আমার ব্যয় হচ্ছে 40,000 টাকা। ব্যয় কত? ব্যয় হচ্ছে 40,000 টাকা। আর মুনাফা কত? মুনাফা হচ্ছে 10,000 টাকা। 4/1 অংশ, 4/1 অংশকে বলা হয় 25%। শেষ। 4/1 কত পার্সেন্ট বলা হয়? 25% বলা হয়। এটা হচ্ছে বিক্রয়, এটা হচ্ছে মুনাফা। বিক্রয় থেকে মুনাফা গেলে বাকি হচ্ছে ব্যয়। ব্যয় হচ্ছে 40,000, ব্যয়ের উপর মুনাফা 10,000, কাটাকাটি গুলো 4/1 অংশ। 4/1 অংশ সমান 25%। এবার লাস্ট প্রশ্ন, পারবেন কিনা জানি না। সামান্য মডিফাই করছি, সামান্য মডিফাই করছে, বইয়ের মধ্যে নাই, বই থেকে সামান্য মডিফাই করছি, বেশি কিছু করি নাই, সামান্য সামান্য একেবারে ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। মজুদ আবর্তন কত? মজুদ আবর্তন। প্রশ্নে ভুল থাকলে ভুল থাকতে পারে, জানি না। মডিফাই করতে আমি তো আর শিক্ষক না, আমি তো আর শিক্ষক না, আমি সামান্য মডিফাই করছি। এবার ভুল হইলে ভুল থাকতে পারে, তারপরে চেষ্টা করেন আসে কিনা। আপনার কি আছে? মজুদ আবর্তন কত টাকা? মজুদ আবর্তন কতবার? মজুদ আবর্তন, মজুদ আবর্তন কত? মজুদ আবর্তন কত? সূত্র কি? সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। আগে অ্যান্সার আসিক। অ্যান্সার উল্টা পাল্টা দিয়েন না, না পারলে নাই বলে দিবেন ভাই পারি না, বুঝান। উল্টা পাল্টা একজনে এ নাম্বার, একজনে বি নাম্বার, সি নাম্বার, মানে মন যা চাই ওইভাবে এসব করে লাভ নাই। যদি পারি, পারছি অ্যান্সার করছি, পারি না বলে দিছি, শেষ। বি নাম্বার 3বার। আচ্ছা, একটা অ্যান্সার পাইলাম, বাকিরা গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ও দেয়া নাই, প্রশ্নের মধ্যে গড় মজুদ বের করার সমপরিমাণ পণ্য দেয়া নাই। অ্যান্সার করেন। মজুদ আবর্তন প্রশ্নের মধ্যে কিচ্ছু দেওয়া নাই, প্রশ্নের মধ্যে তো কিছু দেওয়া নাই, কি হবে?
কি হবে কি হবে? পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? প্রশ্ন তো কিছুই দেওয়া নাই। প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। প্রশ্ন আমি যে গড় মজুদ বের করবো, যে ভাই প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইড বাই 2, আমার সমাপনী মজুদ পণ্য দেওয়া নাই। তাহলে এটা কোন ধরনের প্রশ্ন হইলো? ওকে, সিয়াম বলছে এই নাম্বারটা 5 বার। ওকে, চেষ্টা করছে, চেষ্টা করছে। বাকিরা পারি না। ওকে, সোজা কথা ভাই, পারি না। এখন বোঝার বিষয়। আর বাকিদের খোঁজ খবর নাই। একজনে বলছে না ভাই কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন আমি পারি, সহজ প্রশ্ন আমি ভুল করি। আপনি অ্যান্সার করেন, আপনি একটু আমাদেরকে অ্যান্সার করে দেখান। আপনি সহজ প্রশ্ন কি সহজ প্রশ্ন পারি না, কঠিন প্রশ্ন পারি, পারেন না, অ্যান্সার করেন, অ্যান্সার করেন। ফাইজা ইসলাম বি নাম্বারটা। ওকে, 5 বার, 5 বার অ্যান্সার পাইছি, 3 বার পাইছি, 4 বার পাইছি। প্রশ্নের বাহিরেও থাকতে পারে। প্রশ্নের বাইরে থাকতে পারে। আসেন বিকৃত পণ্যের ব্যয় বের করি। একবারই বুঝাবো, দুইবার বুঝাবো না। বিকৃত পণ্যের ব্যয় বের করবো আগে। বিক্রয় দিয়ে আছে 4,75,000, মোট লাভ দিয়ে আছে 1,90,000। তার মানে বিকৃত পণ্যের ব্যয় মানে কি? বিকৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রয় 4 লাখ, কত? বিক্রয় হচ্ছে 4,75,000 মাইনাস মোট লাভ কত? 1,90,000, 1,90,000। এবার যা আসবে বিকৃত পণ্যের ব্যয় তা, বিকৃত পণ্যের ব্যয় যা আসবে তা, বিকৃত পণ্যের ব্যয় যা আসবে তা কত আসবে? 4,75,000 থেকে 1,90,000 বিয়োগ করলে 3 লাখ, 3 লাখ, প্রায় 2 লাখ, কত? 2,85,000 টাকা আসবে মেবি। ভুল হইলে বলবেন। 2,85,000 টাকা বিকৃত পণ্যের ব্যয় বসাইছে। এখন গড় মজুদের মধ্যে দিয়ে আছে প্রারম্ভিক মজুদ। গড় মজুদ বের করব। গড় মজুদের মধ্যে দেয়া আছে প্রারম্ভিক মজুদ 80,000 টাকা। সমাপনী মজুদ পণ্য দেয়া নাই। আর্থিক বিবরণীতে চলে যাব। প্রারম্ভিক মজুদ 80,000 যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় 3,15,000। তাহলে এটাকে আমরা কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। 3,95,000 টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,85,000। যদি আমরা বিয়োগ করি, 2,85,000 বিয়োগ করলে 1,10,000 টাকা হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। তাহলে এখানে 80,000, এখানে আসবে 1,10,000। দুইটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। আসবে মেবি কত? 80, 1,10,000, 90, 95,000 টাকা আসবে। 95, 95, 95। বি নাম্বারটা অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? ইচ্ছা করে প্রশ্নের মধ্যে এটা ছিল না, প্রশ্নের মধ্যে এটা সরাসরি দেওয়া ছিল, কিন্তু আপনার একটু আমি বুঝাইলাম। আশি হাজার, 30,000, 30,000 কোথেকে পাইছেন? 30 কই পাইছেন? 30 তো দেওয়া নাই। আপনারে কি করতে হবে? সমাপনী মজুদ পণ্য পৌঁছাইতে হবে, আর্থিক বিবরণীতে যাইতে হবে, আর্থিক বিবরণীতে যাই সমাপনী মজুদ আনতে হবে, সমাপনী মজুদ বসাবার 2 দ্বারা ভাগ করতে হবে। আবার বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। গড় মজুদ মানে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রয় থেকে মুনাফা বাদ। বিক্রয় 4,75,000, মুনাফা বাদ দিছি 2,85,000, বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছে। এখন আর্থিক বিবরণী সূত্র, আর্থিক বিবরণী সূত্র, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা সমাপনী মজুদ পণ্য পাবো। এখন প্রারম্ভিক মজুদ দিয়ে আছে। এখন প্রশ্ন প্রারম্ভিক মজুদ, ক্রয়কৃত পণ্যের ব্যয়, দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 3,95,000, বিক্রিত পণ্যের ব্যয় 2,85,000, পার্থক্য 1,10,000। সমাপনী মজুদ পণ্য বসাইছি, ভাগ করছি, বসাইছি, ভাগ করছি, অ্যান্সার শেষ। বলেন বুঝতে পারছেন কিনা, নাকি মাথার উপর দিয়ে গেছে? মাথার উপর দিয়ে গেলে তো ভালো, ভিতরে ঢোকার দরকার নাই, ভিতরে থাকি লাভ নাই। বলেন বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা? শেষ। হিসাব বিজ্ঞানকে আজকের মতো বিদায় দিলাম।
বলেন বুঝছেন কিনা? শেষ আজকের দিনে হিসাব বিজ্ঞান আর পড়াইলে আজকে শেষ, ধ্বংস। আর ধ্বংস করতে চাই না, একটু বাঁচি থাকেন। বলেন বুঝছেন কিনা? ওকে, জি ভাই, জি ভাই, জি ভাই, বুঝছি ভাইয়া। মাথাটা ভাঙাইতে চাইতেছে, যাতে একটু খেলে, মাথাটা যাতে একটু খেলে। ম্যাথ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন ক্যালকুলেশন থেকে কোথায় নিয়ে যাচ্ছে, এগুলো বইয়ে কিছুটা বইয়ে থাকবে, কিন্তু কিছুটা বাইরে থেকে আসবে। কারণ আপনি যত ভালোভাবে আপনার মাথাটা খেলাইতে পারবেন, পরীক্ষার হলে বা আপনার অন্যান্য বিষয়ে প্রশ্ন আপনার তত সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চাই থাকেন, মুখস্থ করে বসে থাকেন, লাভ নাই। বুঝি নাই, না বুঝলে আবার দেখবেন, না বুঝলে আবার দেখবেন, এছাড়া বাদ দেন। আসেন ম্যানেজমেন্ট সমাধান করেন, ম্যানেজমেন্ট সমাধান করে এরপরে শেষ। আমার আর ধরে রাখি লাভ নাই। ম্যানেজমেন্ট সমাধান করেন, একটা না 10 মিনিট সময় নিব, 10 মিনিট। দ্বৈত লাইন সৃষ্টি করে, অন্য কোনো কথা বলার দরকার নাই, দ্বৈত লাইন সৃষ্টি করে, দ্বৈত লাইন সৃষ্টি করে, দ্বৈত লাইন সৃষ্টি করে ম্যানেজমেন্ট। 10 মিনিটের পড়া। দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? দ্বৈত লাইন, দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? 1 নাম্বার প্রশ্ন। ম্যানেজমেন্ট দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? দ্বৈত লাইন, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে, এদিকে একটা, এদিকে একটা। তার মানে কিসের মতো? জালিকার মতো তৈরি করবে, জালিকার মতো তৈরি করবে। একের অ্যান্সার কত হবে? ভাইয়া এত হার্ড কোশ্চেন আসবে না। আপনার মাথাটা খোলার জন্য আমি ম্যাথগুলো আনছি, মাথাটা খোলার জন্য। আপনার মাথা না খুললে তো আপনার এই দিক থেকে ওই দিকে তো আপনি আর পারবেন না। সমস্যা তো এই জায়গায় আপনাদের, সমস্যা তো আপনার এই জায়গায়। আপনারা যদি বলেন ভাই এত হার্ড প্রশ্ন আসবে না, আমার করার দরকার নেই, দরকার না, আপনি করিয়েন না, আপনার আমার বোঝানোর দরকার নেই, সোজা কথা। কিন্তু আপনি যদি মনে করেন আপনার মাথাটা আপনি খেলাবেন, বের করবেন কিছু একটা মাথার থেকে, তাহলে আপনি এগুলো করবেন। এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে ডি নাম্বারটা, ম্যাট্রিক্স। 2 নাম্বার, 2 কি হবে? একজন ব্যবস্থাপক যে সংখ্যক পরিচালক নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? তাকে নিয়ন্ত্রণ পরিসর বলা হয়। নিয়ন্ত্রণ পরিসর, ব্যবস্থাপনার পরিসর, তদারকের পরিসর। নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকের পরিসর বলা হয়। এটা হবে ম্যাট্রিক্স, এটা হবে নিয়ন্ত্রণ পরিসর। 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, ওকে ডান। এর পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। এটা এটা নতুন প্রশ্ন, কিন্তু এটা আমাদের কোথায়? এটা আমাদের কোথায় আসছে? এটা আমাদের জাস্টে আসছে, জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে। কি বলছে? কোন এবং উইরিশ ব্যবস্থাপনার কোন কাজকে নিত্য অতন্দ্র নাবিক, মানে কি হবে? নাবিক ছাড়া যেরকম কি করা যাবে না, নাবিক ছাড়া যেমন আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না, নাবিক ছাড়া যেমন আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না, তেমনি আপনি কোনটাকে ছাড়া, কোনটাকে ছাড়া, কোনটাকে ছাড়া, কোনটাকে ছাড়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। অর্থাৎ এই দুইজনের মতে আপনি আপনার মতামত প্রকাশ করলে হবে না, এই দুইজনের মতে আপনাকে প্রকাশ করতে হবে। তারা নিত্য অতন্ত্র নাবিক হিসেবে গণ্য করেছেন কোনটাকে? কর্মী সংস্থান, পরিকল্পনা, নির্দেশনা নাকি নিয়ন্ত্রণ? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? এই যে বি সি, মন চাইছে বলে দিছে, আপনার মন নিয়ে কোনো কথা নাই, মনের কথা হচ্ছে দুইজনের। এ দুইজন যেটা বলছে অ্যান্সার হবে সেটা। এই দুইজন বলছে নিয়ন্ত্রণকে, মানে নিয়ন্ত্রণ ছাড়া প্রতিষ্ঠান লক্ষ্য পৌঁছাইতে পারবে না, প্রতিষ্ঠান কি করতে পারবে না? লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। আপনি আপনার নির্দেশনা বলেন, আপনি পরিকল্পনা বলেন, কর্মী সংস্থান বলেন, ব্যবস্থাপনার যা চক্র আছে সবগুলো বলেন, দেখার দরকার নাই। আমার এই দুইজনের কথা, আমার ব্যক্তির নাম উল্লেখ করে দিছে, তারা যেটাকে বলছে আমার অ্যান্সার হবে ওইটাই। তারা যেটাকে বলছে আমার অ্যান্সার হবে ওইটাই, তারা নিয়ন্ত্রণকে বলছে। মাসলো চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ চাহিদা ধাপ কোনটা? মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটা? সর্বোচ্চ ধাপ কোনটা? সর্বোচ্চ ধাপ কোনটা? মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটা? মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটা? সর্বোচ্চ ধাপ কোনটা? সর্বোচ্চ ধাপ আত্মতৃপ্তি, আত্মপূর্ণতা, আত্মসম্মান, আত্মবিশ্বাস। এটা ওই দিন পড়াইছিলাম, এটা ওই দিন পড়াইছি, এটা নতুন কিছু না, এটা আপনারা নিজেরা পারেন। আত্মপূর্ণতা বা আত্মপ্রতিষ্ঠা, এটা হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ।
মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ আত্মপূর্ণতা, আত্মপ্রতিষ্ঠা, যেটাই থাকবে প্রশ্নে আমরা কি করব, আমরা সেটাকে অ্যান্সার করব। নেক্সট প্রশ্ন, মাউসের চার্জ শেষ। এবার আসেন ভাইয়া, স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্য সীমানা কি করে, নির্দেশ করে? মানে এর বাহিরে আমার প্রতিষ্ঠান, আমার কোম্পানি কোনো কাজ করতে পারবে না, এর বাহিরে আমার প্রতিষ্ঠান কোনো কাজ বা কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্য ক্ষমতার সীমা নির্দেশ করে? ওকে, 5-এর কত? 5-এর বি নাম্বারটা, উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারা, এখন উদ্দেশ্য ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উদ্দেশ্য ধারা প্রাইভেট থেকে পাবলিক হয়, পাবলিক হয় আবার পাবলিক থেকে প্রাইভেট হয়। কোন ধারায় ভাইয়া? উদ্দেশ্য ধারায়। 231, 232, 231, 232 অ্যান্সার হবে বি নাম্বারটা। এবার মোটর শিল্প, ইলেকট্রনিক শিল্প, অটোমোবাইল শিল্প কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? মোটর শিল্প, ইলেকট্রনিক শিল্প, অটোমোবাইল শিল্প, এগুলা কোনটার অন্তর্ভুক্ত? যৌগিক সংযোজন, নির্মাণ, উৎপাদন, কোনটা হবে? কোনটা হবে? মোটর শিল্প হবে বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, সংযোজন শিল্প। অন্যান্য শিল্পের তৈরিকৃত উপাদানগুলো, ছোট ছোট পার্টস গুলো আমরা যুক্ত করে নতুন শিল্প তৈরি করব, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো সংযোজন শিল্প। আর যখন আমি কাঁচামালকে যুক্ত করব তখন আমি তাকে বলবো যৌগিক শিল্প, তখন আমি তাকে বলবো কি? যৌগিক শিল্প। নির্মাণ শিল্প মানে পদ্মা পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো নির্মাণ করা। আর কিচ্ছু বলার দরকার নাই। 7 নম্বরে চলে আসি। 7 নম্বর, মানুষ, কাজ, কাজ মানুষ, কাজ মানুষের নিকট খেলার মতো। আচ্ছা, ভুল কথা, মিথ্যা কথা। এটা কোন তত্ত্বের মর্ম কথা? এটা কোন তত্ত্বের কথা? এটা কোন তত্ত্বের কথা যে কাজ মানুষের কাছে খেলার মতো? কাজ মানুষের কাছে খেলার মতো, এটা কোন তত্ত্বের কথা? এটা কোন তত্ত্বের কথা? প্রত্যাশা তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, কোনটা হবে? কোনটা হবে? 7-এর ফিডা দরকার। দ্বি উপাদান তত্ত্ব কি বলছে? দ্বি উপাদান তত্ত্ব বলছে একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রেষণ দানকারী উপাদান আর একটা হচ্ছে কি হাইজিন উপাদান। প্রেষণ আর হাইজিন, একটা লাগবে একটা লাগবে না, একটা লাগবে একটা লাগবে না, উল্টা পাল্টা অ্যান্সার করেন কেন? 7-এর বলে বি, 7-এর বলে ডি। আরে ভাই, দ্বি উপাদান তত্ত্ব একটা হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টর, একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর। একটা কর্মীদেরকে উচ্চ সন্তুষ্টি করে আর একটা অবশ্যই বাধ্যতামূলক ভাবে লাগবে সন্তুষ্টির জন্য। এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, একটা আরেকটার বিপরীত। এক্স মানে দুনিয়ার সবচেয়ে খারাপ, ওয়াই মানে হচ্ছে ভালো, শেষ। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। মানুষ কাজকে খেলার মতো পছন্দ করে, মানে স্বাভাবিক। মানুষ সম্পর্কে ভালো কথা বলছে, ভালো বললে ওয়াই, খারাপ বললে এক্স, শেষ। এগুলো যদি না পারেন। এবার হার্সবার্গের প্রেষণা তত্ত্ব অনুসারে নিচের কোনটা প্রেষণার উপাদান যেটা কর্মীকে উচ্চ সন্তুষ্টি প্রদান করবে? উচ্চ সন্তুষ্টি প্রদান করবে, উচ্চ সন্তুষ্টি প্রদান করবে। উচ্চ সন্তুষ্টি প্রদান করবে কোনটা? 8-এর সি, 8-এর সি, 8-এর সি, 8-এর সি, পদোন্নতির সুযোগ, পদোন্নতির সুযোগ। আমি চাকরি করব ঠিক আছে, কিন্তু আমার পদোন্নতি দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার বেতন যথাসময় দিতে হবে, আমাকে চাকরি নিরাপত্তা দিতে হবে, আমাকে একটা যথাযথ কার্য পরিবেশ দিতে হবে। তাহলে এই তিনটাকে বলা হয় হচ্ছে হাইজিন ফ্যাক্টর, পদোন্নতির সুযোগকে বলা হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টর। মোটিভেশনাল ফ্যাক্টর। দ্বি উপাদান তত্ত্ব ভালো করে ক্লিয়ার করে যাবেন। দ্বি উপাদান তত্ত্ব থেকে একটা প্রশ্ন অবশ্যই চলে আসবে, অবশ্যই চলে আসবে দ্বি উপাদান থেকে। দ্বি উপাদান থেকে অবশ্যই একটা প্রশ্ন দিয়ে দিবে। লাস্ট, একার্থক পরিকল্পনার উদাহরণ। সহজ প্রশ্ন, একার্থক পরিকল্পনার উদাহরণ। আর সুট বিশ্লেষণের মধ্যে অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হয় কোনটা? একার্থক পরিকল্পনার উদাহরণ, তার মানে একার্থক পরিকল্পনা কি আছে? প্রক্রিয়া আছে, কৌশল, পদ্ধতি, প্রকল্প। তাহলে কি হবে ভাইয়া? 9-এর কি হবে? 9-এর ডি নাম্বার, 9-এর ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। 9-এর কত হবে ভাইয়া? 9-এর হবে ডি নাম্বার। ঠিক আছে, অ্যান্সার। এবার ভাইয়া 10-এ আসেন। সুট বিশ্লেষণ,
অভ্যন্তরীণ বিষয়। এবার সুট মানে কি? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তাহলে কি হবে ভাইয়া? হ্যাঁ 9 এর ডিটা, 9 এর ডি ঠিক আছে। 10 10 কি হবে? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আপনার অভ্যন্তরীণ বিষয়, আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় কোনটা? আপনার অভ্যন্তরীণ বিষয় কোনটা? এ নাম্বার, হ্যাঁ স্ট্রেংথ এবং উইকনেস। আমার শক্তি, আমার দুর্বলতা, এটা আমার একান্ত, আমার একান্ত। কিন্তু আমার থ্রেড, অপরচুনিটি, এগুলা বাইরের হিসাব, এগুলা বাহিরের হিসাব। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে নাম্বারটা, স্ট্রেংথ, উইকনেস। স্ট্রেংথ, উইকনেস। শেষ, আর কি বলাইতাম? আর পড়ানোর দরকার নাই, বেশি বললে সমস্যা, বেশি পড়লে সমস্যা। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, ফা ফা ফা, আমরা এখন ফাতে চলে যাব। আমরা কোথায়? এই তো আমরা ফা। এবার আপনি উড়ি যান, জানগা শেষ, আপনার ধ্বংস, আপনার ধ্বংস, আপনি জানগা। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষের জন্য সালাম দিলে ঠিক আছে, ক্লাস শুরুর জন্য সালাম দিলে ঠিক নেই। ওকে, ডান ডান, ঠিক আছে ভাইয়া, বিদায় বিদায়। আবারও বলতাছি, আবারও বলতাছি, বারবার করে বলতাছি, বারবার করে বলতাছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। দুর্বলতাগুলো আইডেন্টিফাই করেন, কাজে লাগান। হিসাব বিজ্ঞানে কিছু প্রশ্ন দেখেনি না, বের করতে পারে না, হবে না তো, এরকম করলে হবে না। শেষ, সময় আছে, আবার বলতেছি এখনো সময় আছে, কাজে লাগান। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। বলেন আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, না থাকলে নাই। ক্লাস হয়তো আর একটা দুইটা নিব, আর একটা থেকে দুইটা ক্লাস নিব। এখন আপনার প্রশ্ন পড়াই তো এভাবে আমার লাভ নাই, লাভ নাই বলতে আপনি যদি না বুঝেন সমস্যা। এখন বেঁচে যারা আছে তারা তো বেচেরই, বাহিরের যারা আছেন, আমাদের একটা প্যাকেজ চলতেছে, আমাদের একটা প্যাকেজ অফার চলতেছে। আমরা 3টা টাকাতে অফার নামাইছি, একটা 99 টাকা, একটা 199 টাকা, একটা হচ্ছে 299 টাকা। 199 টাকা শুধুমাত্র এক্সাম বেচ, শুধু এক্সাম পেয়ে যাবেন। 199 টাকা আপনি এক্সাম বেচটা পাবেন, আপনি হিসাব বিজ্ঞানের একটা ফাইনাল পিডিএফ পাবেন, আপনি ম্যাথ সমাধানের 3টা ক্লাস পাবেন। 299 টাকায় আপনি আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট প্রিভিয়াস রেকর্ড ক্লাস সবগুলো পাবেন, আপনি পুরো একটা এক্সাম বেচ পাবেন। এখন আপনাদের যাদের ভালো মনে হয়, কারণ অনেকে অ্যাডমিট হচ্ছে, অনেকে অ্যাডমিট হচ্ছে, এবার আপনারা যাদের মনে হয় আপনারা এইভাবে ফা করে 80 মেসেজ দিয়ে আপনি ভর্তি হইতে পারেন, এছাড়া আপনার যেটা ভালো মনে হয়। আর আরো বেশি আর কত, আরো বেশি আর কত আপনি আমারে বলেন, আরো বেশি আর কত, আরো বেশি আর কত? আপনাদের পেইড বেচে আমি ক্লাস করাইছি, ধরি ধরি প্রত্যেকটা প্রশ্ন টপিক প্লাস অপশন, অপশন সহ আমি ধরি ধরে ক্লিয়ার করাইছি। তারপর আজকে আপনারা আমারে কোনটা অ্যান্সার দিতে পারেন নাই? ওই কোনটা? চলতি সম্পদ বাড়বে না কমবে অনুপাত, আপনারা অ্যান্সারটা করতে পারেন নাই। পেইড বেচে যারা আছেন, পড়াইছিলাম, আমরা নিছিলাম 511 দিয়ে, আপনারা 511 দিয়ে নিছেন। এখন আসেন, হ্যাঁ পেইড বেচে যারা এগুলো বলেন যে ভাই আমরা 511 টাকা দিয়ে, আপনারে আমি ক্লাস টাইমে লিঙ্ক দিতাম, আপনার খোঁজ খবর নিতাম আপনি ক্লাস করছেন কিনা। এখন যারা ভর্তি হবে আমি তাদের কোনো খোঁজ খবর নিব না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক না, তাদেরকে আমি জাস্ট বেচে অ্যাডমিট করে দিব। এরপরে তার ভালো লাগলে সে ক্লাস করবে, না লাগলে করবে না, আমার কিচ্ছু নাই। কিন্তু আপনি যখন আমার পেইড বেচের ছিলেন, আপনি জানেন আপনারা আমি কিভাবে দেখছি। এর চেয়ে ভালো ব্যাখ্যা যদি আমি বলতে যাই, আমি যদি বলতে যাই অনেক কথা চলে আসবে, এখন এত কথা দরকার না। আপনার অবশ্যই বিবেক আছে, আপনি যথেষ্ট বড়, আপনারা জাস্ট আমি সংক্ষিপ্ত কথা এটাই বললাম, আপনারা আমি কিভাবে দেখছি আপনি সেটা ভালো করে জানেন। ঠিক আছে, এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন,
পরবর্তী ক্লাস চেষ্টা করব হয়তো আর 2টা ক্লাস নেওয়া যায় কিনা, যদি সম্ভব হয় আরো 2টা ক্লাস নিব, যদি সম্ভব না হয় আরো একটা ক্লাস নিব, আর বাকি ক্লাস ঈদের পরে। এই জন্য অফারটা দিছি যাতে ঈদের আগে আপনি একটু মডিফাই করে যাচাই বাছাই করে নিজেকে শেষ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না, কোনো টপিক ভিত্তিক কোনো ক্লাস দিব না।